মাত্র ৭ বছর বয়সে জন্মভিটা ছেড়ে কলকাতায় পাড়ি জমিয়েছিলেন কবি। তারপর কেটে গেছে কত প্রহর, কত দীর্ঘ বছর। এতদিন পর যখন জন্মদাত্রী মায়ের অসুস্থতার খবর এলো, এক বুক ব্যাকুলতায় তিনি ছুটে এসেছিলেন সেই চেনা আঙিনায়। কিন্তু নিয়তির কি চরম নির্মমতা! নিজের জন্মদাতা পিতাই সেদিন তার জন্য বন্ধ করে দিলেন ঘরের দুয়ার। বুক ফাটা অভিমান আর যন্ত্রণা চেপে কপোতাক্ষ নদের তীরে তাঁবু গেড়ে প্রহর গুনেছিলেন শুধুই একটিবার মায়ের দেখা পাওয়ার আশায়। কিন্তু কপোতাক্ষের বাতাসে তার আকুতি ভেসে গেলেও মায়ের ছোঁয়া আর তার ভাগ্যে জোটেনি। এক সমুদ্র হাহাকার বুকে চেপে কবি সেদিন চিরতরে বিদায় নিয়েছিলেন পৈতৃক ভিটা থেকে, আর কোনোদিন ফিরে আসেননি। কিন্তু কেন এতটা নির্মম হয়েছিলেন তার পিতা? কেন শেষবারের মতো মাকে দেখার অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছিল? চলুন ইতিহাসের সেই বুক ভাঙা অধ্যায়ের গভীরে ডুব দেয়া যাক। যশোরের সাগরদাড়ি নামটা শোনামাত্রই চোখের সামনে ভেসে ওঠে বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ মাইকেল মধুসূদন দত্তের অবয়ব। এই গ্রামেরই জল হাওয়ায় রূপ নিয়েছিল তার শৈশবের স্বপ্নগুলো। কবির পৈতৃক ভিটা আর শৈশবের স্মৃতি জড়ো হয়ে যেখানে মাথা তুলে দাঁড়িয়ে আছে মধুপল্লী, সেখানে গেলে আজও মনে হয় কালের স্রোত পেরিয়ে কবি যেন এখানেই কোথাও নীরবে দাঁড়িয়ে আছেন। মাইকেল মধুসূদন দত্ত 1824 সালের 25 জানুয়ারি এই বাড়িতেই জন্মগ্রহণ করেন। শতবর্ষের রোদবৃষ্টি পেরিয়েও কবির সেই প্রসূতি স্থান আজও পরম মমতায় যত্নে আগলে রাখা হয়েছে। বয়স তখন মাত্র 7। এই বাড়ি ছেড়ে মধুসূদনের নতুন ঠিকানা হয় কলকাতার খিদিরপুর স্কুলে 2 বছর পড়াশোনা শেষ করে 1833 সালে ভর্তি হন হিন্দু কলেজে। এই প্রতিষ্ঠানেই তিনি আয়ত্ত করেন বাংলা, সংস্কৃত ও ফার্সি ভাষা। তবে এর আগে বাল্যকালে সাগরদাড়ির পাশের গ্রামের শেখপুরা মসজিদের বিদ্বান ইমাম মুফতি লুৎফুল হকের কাছে বাংলা, ফার্সি ও আরবি শিক্ষা লাভ করেন তিনি। 1868 সালে অসুস্থ মায়ের আকুল টানে স্ত্রীকে নিয়ে সাগরদাড়িতে ছুটে এসেছিলেন কবি। কিন্তু ধর্মান্তরিত হওয়ার অপরাধে তার বাবা তাকে জন্মভিটায় পা রাখতে দেননি। যে মা আর জন্মভূমির জন্য কবির বুক কাঁদত, সেই মাকেই দেখতে না পেয়ে কপোতাক্ষ নদের পাড়ে এক কাঠবাদাম গাছের নিচে তাঁবু টাঙিয়ে কাটে বিষাদময় 14 দিন। স্মৃতির নীরব সাক্ষী সেই গাছটিও কয়েক বছর আগে উপড়ে পড়েছে। চোখের জল আর বুকে একরাশ কষ্ট চেপে বজ্রাই করে ফিরে যান কলকাতায়। সেই যে বিদায় নিলেন, আর কোনোদিন এই পৈতৃক ভিটায় ফিরে আসেননি। স্মৃতির এই প্রাঙ্গণে পা রাখলেই চোখে পড়ে কবির পিতার প্রাচীন কাছারি ঘর। এখনও নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে পারিবারিক মন্দিরটি, যা একসময় মুখরিত হতো শঙ্খধ্বনিতে। আর তার সমান্তরালে শতাব্দীর ধুলোবালি ঐতিহ্য বুকে জড়িয়ে মাথা তুলে আছে কাকার প্রাচীন ভবনটি, যেন অতীত আর বর্তমানের মাঝে দাঁড়িয়ে থাকা এক মায়াময় সেতু। মধুপল্লীর মূল প্রাণকেন্দ্র দ্বিতল সেই ঐতিহাসিক ভবন। উপর ও নিচে মিলিয়ে মোট 6টি কক্ষের এই বয়োবৃদ্ধ স্থাপত্যে জড়িয়ে আছে দত্ত পরিবারের স্মৃতি। ভবনের নিচতলায় গড়ে তোলা হয়েছে মাইকেল মধুসূদন দত্ত জাদুঘর। কবি ও তার পরিবারের ব্যবহৃত নানা স্মৃতিচিহ্ন আর অমূল্য প্রত্নসামগ্রী সেখানে সযত্নে আগলে রাখা হয়েছে, যা দর্শনার্থীদের এক নিমিষে ফিরিয়ে নিয়ে যায় 2 শতক আগের সেই স্বর্ণালী অতীতে। চোখের সামনে ভেসে ওঠে কবির পরিবারের ব্যবহৃত সেই ভারী কাঠের সিন্দুক, কারুকাজ করা আলমারি, স্টিলের বাক্স আর স্মৃতিতে ঝাপসা হওয়া পুরনো আয়না। একে একে নজর কাড়ে তাদের ব্যবহৃত টিফিন ক্যারিয়ার, দেশজ দা, পাথরের থালা আর সুরের মূর্ছনা তোলা ঐতিহ্যবাহী কলের গানটি। একপাশে রাখা কাঠের টেবিল, খাট আর আলনা যেন এখনো গৃহস্থলীর সেই মায়া ধরে রেখেছে। আর চারপাশের দেয়ালে ঝুলতে থাকা দুর্লভ সব আলোকচিত্র দর্শনার্থীদের নিমিষেই ফিরিয়ে নিয়ে যায় অতীতের দিনের এক জীবন্ত ক্যানভাসে।
বাড়িটির চারপাশ জুড়ে যেন সবুজ অরণ্যের এক নিবিড় বেষ্টনী। আম, কাঁঠাল আর অজস্র প্রবীণ বৃক্ষের ঘন ছায়া। ডালপালার সেই শ্যামল চাঁদোয়া ভেদ করে সোনাঝরা রোদও এখানে নামতে দ্বিধা করে। এই নির্জন ছায়ামাখা মেঘে ঢাকা পরিবেশে যখন রকমারি পাখির সুর ভেসে আসে, কখন যে মন দূর অজানায় হারিয়ে যায় তা টের পাওয়াও কঠিন। মহাকাব্যের স্রষ্টা হলেও মধুসূদনের জীবনের শেষ অধ্যায়টি কেটেছিল চরম দারিদ্র্য, ঋণ আর অবর্ণনীয় বেদনায়। আইন ব্যবসায় আশানুরূপ সাফল্য মেলেনি, তার উপর নিমজ্জিত হয়েছিলেন ঋণের অতল সাগরে। অবশেষে 1873 সালের 29 জুন কলকাতার আলিপুর জেনারেল হাসপাতালে অর্থাভাবে নিঃস্ব অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কলকাতার সার্কুলার রোডেই চিরনিদ্রায় শায়িত হন এই অমর কবি। তবে তার এই জন্মভিটা আজও পরম ভালোবাসায় আগলে রেখেছে তার স্পর্শ। যে কবি শেষ বয়সে একাকিত্ব আর অবহেলা সয়েছিলেন, এই পৈতৃক আঙিনা তাকে অমরত্ব দিয়ে এক পবিত্র তীর্থভূমিতে রূপ নিয়েছে।